একজন মাস্ক পরা লোক, হাতে পিস্তল, হঠাৎ করে শান্তিপ্রিয় জায়গায় ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। চারিদিকে শোরগোল পড়ে যায়। ফিরে আসে 26/11 সেই ভয়ঙ্কর স্মৃতির কোলাজ। হঠাৎ করে আলিগড় বিশ্ববিদ্যালয়ের আবাসিক অঞ্চলে যে ঘটনা ঘটলো তা গোটা বিশ্বকে কার্যত চমকে দিল কালকে। ঘটনাটি 7ই এপ্রিলের রাতে ঘটেছে এবং কালকে একের পর এক তথ্য এই ঘটনা ঘটার পর যেভাবে আমাদের সামনে উঠে আসছে তা কিন্তু এক কথায় ভয়ঙ্কর, ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এখন গোটা বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দুতে শুধু পৌঁছে গেছে তা নয়, সেই আবাসিক যে হোটেল, সেই হোটেলে ঢুকে ভারতের গোয়েন্দা দপ্তর যে তথ্য জোগাড় করেছে তাও কিন্তু আমাদের কাছে নিঃসন্দেহে চমকপ্রদ। এই ঘটনাটি সূত্রপাত একটি পার্কিং লটকে কেন্দ্র করে প্রাথমিকভাবে বিবাদ শুরু হয় এবং সেই বিবাদের কেন্দ্রবিন্দুতে পৌঁছায় শাহবাজ নামক এক যুবক। এবং এই শাহবাজ আলিগড় বিশ্ববিদ্যালয় এমসিএ এর পড়ুয়া। কালকে উত্তরপ্রদেশের পুলিশ যখন শাহবাজের ঘরে হানা দেয় তখন যে জিনিসগুলো সেখান থেকে উদ্ধার করা হয় তারপরে অন্তত একে আর শুধু নিতান্তই পড়ুয়া বলা সম্ভব হচ্ছে না। এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোদিকে হত্যা করার ষড়যন্ত্র ভেস্তে যাওয়ার পর পাকিস্তান কিংবা আন্তর্জাতিক শক্তিরা আমাদের এই দেশকে নিয়ে বড় সড় পরিকল্পনা কিন্তু করছে এবং সেই পরিকল্পনার কিছু অংশ কখনো উত্তরপ্রদেশ, কখনো দিল্লি, কখনো বিহার, এই সকল জায়গাগুলো থেকে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি এবং এটা কিন্তু এক বৃহত্তর নেটওয়ার্ক। প্রত্যেকটি ডট যদি আপনারা কানেক্ট করেন খুব সহজে বুঝতে পারবেন এদের একটাই লক্ষ্য, ভারত বিরোধিতা, ভারতের ক্ষতি করা, ভারতকে অশান্ত করা। দুটো ঘটনা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। তারপর আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে এরা কোন বড় পরিকল্পনা ভারতকে কেন্দ্র করে করছে। প্রথমত, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এই ঘটনা ঘটার পর যখন উত্তরপ্রদেশের পুলিশ সেই হোস্টেলে যায় তখন সেখান থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার হয়, মূলত 500 এবং 100 টাকার নোট। এবং পুলিশের সন্দেহ তাদের সঙ্গে বিদেশি কানেকশন থাকা 100% নিশ্চিত, কারণ ভারতে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কোনো ছাত্র হোস্টেল রুমে বসে আর যাই হোক জাল নোট বানাতে পারে না। এমনকি সেখান থেকে পাওয়া যায় 32টি পিস্তলের ম্যাগাজিন, 26টি জাল সার্টিফিকেট এবং আসল পাসপোর্ট অনেক দেশের। ফলে একজন ছাত্র, সে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে সেখানে এমসিএ পড়ে, অথচ তার কাছে দেশ বিদেশের পাসপোর্ট এবং জাল নোট, জাল ডকুমেন্ট কিসের জন্য, সেটাই তো বড় প্রশ্ন। 8টি মোবাইল ফোন পাওয়া যায় এবং ল্যাপটপ পাওয়া যায় সেখান থেকে। পুলিশ এফআইআর করেছে সেই যুবকের বিপক্ষে। আপাতত তার বিপক্ষে বিএনএস 191, 109 এবং 179 এই ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ ধারা দেওয়ার পাশাপাশি এই যুবকের আসল পরিচয় কি, কাদের হয়ে এই যুবক কাজ করছিল এবং এই যুবকের বৃহত্তম পরিকল্পনা কি ছিল, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এই যুবক 8টি যে ফোন ব্যবহার করতেন সেখানে কল ডিটেলসে যাদের সঙ্গে কথা বলতেন তারা সকলেই আন্তর্জাতিক টেরোরিস্ট এবং এই যুবক নাকি লোন উলফ অ্যাটাকার, এদের অন্যতম সক্রিয় সদস্য, অর্থাৎ সরাসরি জঙ্গি যোগ, যা ইউনিভার্সিটির এক আবাসিক ছাত্র হোটেল সেখান থেকে কিন্তু আজকে আমাদের দেশকে রীতিমতো আন্তর্জাতিক স্তরে চর্চার আওতায় নিয়ে এলো। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যুবকের ঘরে একাধিক বহিরাগত দিনের পর দিন যেতেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় যে প্রশ্ন উঠে গেল তা হলো এই শাহবাজের মতো কত শাহবাজ এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আনাচে কানাচে ছড়িয়ে আছে। আজকে আমাদের উত্তরপ্রদেশ পুলিশ গোয়েন্দা দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে এই পুরো বিষয়টা সলিউশন করেছেন, কিন্তু যদি এই নেটওয়ার্ককে ধরা না যেত তাহলে কোন বিভৎস কাণ্ড আমাদের দেশকে নিয়ে ঘটতে পারতো তা আমরা নিজেরাও জানি না। মনে রাখবেন দিল্লি ব্লাস্ট যেটা কিছুদিন আগে হলো লালকেল্লার বাইরে, সেখানেও কিন্তু এই ধরনের টেরর মডেল নেটওয়ার্কের কথা আমরা জানতে পেরেছিলাম, যেখানে সমাজের উচ্চ প্রতিষ্ঠিত ডাক্তাররা
সরাসরি ভারতের বিস্ফোরণের জন্য দায়ী ছিলেন এবং তারা কিন্তু এই ভয়াবহ পরিকল্পনা করেছিলেন যা সাধারণ মানুষ খালি চোখে বুঝতেই পারেননি। আর এবার দেখুন এমসিএ এর একজন স্টুডেন্ট যারা এই ধরনের ভয়াবহ পরিকল্পনার সঙ্গে যুক্ত। এই ঘটনাটা আমি এখানে ইতি টানতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন যখন থেকে বিহারের সেই যুবক ধরা পড়েছে তখন তার সঙ্গে কানেক্টেড একাধিক খবর আজকে আমাকেও রীতিমতো চমকে দিচ্ছে। মোদীকে হত্যা করার ষড়যন্ত্র কার্যত ভেস্তে দিয়েছেন অজিত দোভালের টিম এবং বিহার থেকে 3জন সাসপেক্টেডকে অ্যারেস্ট করা হয়েছে যারা সরাসরি সিআইএ এর সঙ্গে অর্থাৎ মার্কিন গোয়েন্দা দপ্তরের সঙ্গে মেল চালাচালি করছিলেন এবং টাকার একটা রফা সূত্র খোঁজার চেষ্টা করছিলেন এবং 22 দিনের মধ্যে মোদীকে হত্যা করা হবে এই পরিকল্পনা সিআইএ এর হাতে এই যুবকরা এখানে বসে করছিল এবং তুলে দিচ্ছিল। এরপর কালকে আরো এক বড় নেটওয়ার্ককে কিন্তু ধরে ফেলেন ভারতের গোয়েন্দারা। সেই নেটওয়ার্ককে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় জঙ্গি নেটওয়ার্ক, যারা আমাদের ভারতীয় সেনাবাহিনীর গতি প্রকৃতিকে মেজার করার জন্য সিসিটিভিকে স্পাই ক্যামেরা হিসাবে ব্যবহার করত। মানে আপনারা যেটা ভাবতেও পারছেন না, আজকে এই জঙ্গিরা যারা ভারতীয় অথচ গুপ্তচর বৃত্তি করার অভিযোগ এদের বিপক্ষে উঠছে, তারা আর্মি ডিপ্লয়মেন্ট, এয়ারফোর্সের ডিপ্লয়মেন্ট, বিএসএফ এর মুভমেন্ট সমস্ত কিছুকে বিভিন্ন ক্ষেত্রে স্ক্যান করার জন্য বিভিন্ন চেক পয়েন্টে যে সিসিটিভি লাগিয়েছে সেগুলো আসলে পাকিস্তানকে ছবি তুলে দিচ্ছে দিনের পর দিন। এবং আপনারা বুঝতেই পারছেন মোদীকে হত্যা করার পাশাপাশি এদের টার্গেটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতের সেনাবাহিনী। দিল্লি থেকে কালকে এই ধরনের একটি নেটওয়ার্ককে ভারতের গোয়েন্দারা কিন্তু ধরে ফেলেন, ডিজে এমবিএন নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের নাম দেওয়া হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে, কারণ এর মাথায় একজন ডিজে এবং আরো একজন যিনি ছিলেন তিনি এমবিএ। অর্থাৎ বুঝতে পারছেন যে সমাজের উচ্চশিক্ষিত মানুষরা, তথাকথিত উচ্চশিক্ষিত মানুষেরা কিভাবে ভারতের সর্বনাশ করার চেষ্টা করছেন এবং এদের পিছনে আইএসআই এর যোগ স্পষ্ট, তা কিন্তু কালকে গোয়েন্দাদের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে। তাদের কাজ ছিল ইন্ডিয়ান মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে যে সিসিটিভি গুলো ইনস্টল করা হয়েছে সবকটার সাথে স্পাইং ক্যামেরাকে ইনস্টল করে দেওয়ার, এবং এই পুরো রিক্রুটমেন্ট যে প্রসেসটা তারা চালিয়েছিল তা নাকি মূলত ইনস্টাগ্রাম থেকে খুঁজে খুঁজে মানুষকে তারা আইডেন্টিফাই করে এবং মাসিক 15,000 থেকে 20,000 বেতনে এই টোটাল নেটওয়ার্কটা অপারেট করত, যা মূলত আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই নেটওয়ার্কে 11 জনকে কালকে কিন্তু অ্যারেস্ট করা হয়। তাদের প্রধানত কাজ ছিল ইন্ডিয়ান মিলিটারির যত ইনস্টলমেন্ট আছে সেগুলোকে কড়া নজর রাখা এবং স্পাইং ক্যামেরা ব্যবহার করে সমস্ত ইনফরমেশন পাকিস্তানকে শেয়ার করা। এর মাথার উপরে ছিলেন একজন এমবিএ গ্র্যাজুয়েট এবং একজন ডিজে। অর্থাৎ খামেনির মৃত্যুর সময় যেভাবে ট্রাফিক সিগন্যালের সিসিটিভিকে মানে কার্যত হ্যাক করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ খামেনি সমস্ত তথ্য পেয়ে গেছিল, একদম হুবহু সেই কায়দায় মিলিটারি ডিপ্লয়মেন্টকে স্ক্যান করার জন্য আইএসআই ভারতবর্ষের বিভিন্ন চেক পয়েন্টে সিসিটিভিকে স্পাইং ক্যামেরায় বদলে দিচ্ছে এবং এক্ষেত্রে এই ভয়ানক কাণ্ডটি কালকে কিন্তু আমাদের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন। স্পেশালি এয়ারফোর্স স্টেশন এবং বিএসএফ পোস্ট অ্যাক্রস ওরিয়েন্টের যে সিসিটিভি ছিল সেগুলোকে তারা কিন্তু মার্ক করেছিল স্পাই ক্যামেরা হিসাবে ব্যবহার করার জন্য। যে তথ্য আরো উঠে এসছে সেখানে বলা হচ্ছে যে এই যে পুরো বিষয়টি চলতো তা নাকি আন্তর্জাতিক শক্তি দ্বারা মদতপুষ্ট ছিল এবং তারা বাইরে থেকে বিশাল পরিমাণে টাকা কিন্তু রিসিভ করতেন এবং তারা প্ল্যান করছিলেন এই আর্মি এরিয়াতে সেনাবাহিনীর উপর বড়সড় গ্রেনেড হামলার। এবং তারা পরিষ্কার বলছেন তাদের এই নেটওয়ার্ক থেকে বিভিন্ন যে অস্ত্র উদ্ধার হয়েছে তার সবকটাই বিদেশি অস্ত্র, অর্থাৎ বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণে বিনিয়োগ এবং বড়সড় হামলা। এই পরিকল্পনা কিন্তু কালকে আমাদের গোয়েন্দা দপ্তর অত্যন্ত দক্ষতার সঙ্গে ভেস্তে দেন। এই ঘটনা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। কিছুদিন আগে গাজিয়াবাদে একই ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম, যেখানে অত্যন্ত তৎপরতা দেখিয়েছিল ভারতের গোয়েন্দা দপ্তর। গাজিয়াবাদের এসআইটি সিট তারা কিন্তু 21 জনকে অ্যারেস্ট করেছিল একই ধরনের ঘটনা ঘটানোর জন্য এবং উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় যত মিলিটারি ডিপ্লয়মেন্ট ছিল সেই ডিপ্লয়মেন্টগুলো তথ্য হোয়াটসঅ্যাপ মারফত পাকিস্তানকে সরবরাহ করত কিছু ভারতীয় গুপ্তচর।
এবং ক্রেডিবল এবং স্পেসিফিক ইনপুটের উপর ভিত্তি করে এই পুরো প্রক্রিয়াটিতে যখন রেট করা হয় তখন দেখা যায় সত্যি ভারতকে অশান্ত করার পরিকল্পনা এই সকল জঙ্গি গোষ্ঠী দিনের পর দিন করছে। এবং এর পাশাপাশি সেদিন বাবার খালসা ইন্টারন্যাশনাল যে নেটওয়ার্ক অর্থাৎ BKI, তাদের নামও কিন্তু আমাদের সামনে আসে। অর্থাৎ এরা ভারতীয় হয়েও ভারতকে দিনের পর দিন পাকিস্তান থেকে টাকা নিয়ে, বহির্বিশ্ব থেকে টাকা নিয়ে ডিপ স্টেটের ষড়যন্ত্রে এইভাবে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করছে। এবং লোকাল লেভেলে যারা তরুণ তরুণী আছে তাদেরকে র্যাডিক্যালাইজড করার চেষ্টা করছে এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে রিক্রুট করার প্রসেস কিন্তু চালানো হচ্ছে। দুটো অপারেশনে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে সেই গাজিয়াবাদ থেকেও। অর্থাৎ মোদিকে হত্যার ষড়যন্ত্র যখন ভেস্তে গেল পাকিস্তানের, তখন এদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে কিন্তু ভারতীয় সেনা, যা ভারতের গোয়েন্দারা কালকে ফের একবার ভেস্তে দিল। বিপদ কিন্তু বাড়ছে, সতর্ক হয়ে যাওয়ার সময়। আমার মনে হয় গোয়েন্দারা যে দক্ষতার সঙ্গে পুরো বিষয়টিকে সামলাচ্ছেন সেটাকেও কুর্নিশ জানাতে হবে সকলকে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।